আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর চিটচ্যাট শোর সাথে আমি হাফসা ইসলাম চলে আসছি আপনাদের সাথে। আমার সাথে কিন্তু আজকে নতুন একজন গেস্ট নিয়ে আসছি, যিনি কি বলবো যে হিউম্যানিটেরিয়ান নিয়ে কাজ করেন। উনি সুদূর ইউএসএ থেকে এসেছেন। চলেন ওনার সাথে পরিচয় হই। মাসুম মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু দ্য শো। আপনাকে ধন্যবাদ। আপনি জানি শর্ট পিরিয়ডের জন্য লন্ডন ভিজিট করতে আসছেন, তার মধ্যে LB24-এ এই যে চিটচ্যাট শোতে আপনি এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং LD TV24 আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। আপনি যদি আপনার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি, কারণ আমি আপনাদের কিছুটা চিনি, বাট আমাদের দর্শকরা তো আপনাকে তেমন চিনতে পারছেন না। সো আপনি যদি একটু আপনার সম্পর্কে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন আমার নাম এবং অর্গানাইজেশন। আমি একটা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান চ্যারিটি অর্গানাইজেশন হিউম্যান কনসার্ন ইউএসএতে কাজ করি। আমি CEO হিসেবে দায়িত্ব পালন করছি আমেরিকার ফ্রম দ্য ইউএসএ। আমাদের অর্গানাইজেশনের হিস্ট্রি অনেক লং। এটা শুরু হয়েছে কানাডাতে ইন 1979, যখন আফগান ওয়ার শুরু হয়। আফগানিস্তানে যখন 79, লং টাইম। তো তখন এটা কানাডার অটোয়াতে এটা প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে এই রিফিউজিদেরকে সাহায্য করার জন্য, যারা আফগানিস্তানে যারা রিফিউজি হয়ে যায়, ওই সময়ে দেশচ্যুত হয়, তাদেরকে সাহায্য করার মধ্য দিয়ে তারপরে পরবর্তী পর্যায়ে যখন আপনার বসনিয়া ক্রাইসিস হয়, অন্য অন্য দেশগুলোতে যখন আমরা সুদানের ইগুলো দেখি, এরপরে আস্তে আস্তে এই অর্গানাইজেশনের কার্যপরিধি বাড়তে থাকে। তো ধীরে ধীরে এখন যেহেতু আপনার আমরা প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ সৃষ্ট দুর্যোগ, দুই দুর্যোগেই আমরা জরুরি সহায়তা দিই আমাদের অর্গানাইজেশন। হ্যাঁ, সেটা যেখানে যুদ্ধ পরিস্থিতি আছে, সেখানে আপনার রিফিউজি তারা বাস্তুচ্যুত হচ্ছে, তাদেরকে জরুরি বাসস্থান, জরুরি খাদ্য, জরুরি চিকিৎসা, হ্যাঁ, তারপরে আপনার পানির ব্যবস্থা করা, মহিলাদের জন্য হাইজিন কিট দেয়া, এটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি উইথ এ লট অফ আদার অর্গানাইজেশন। শুধু তো আমরা একা না, দেয়ার আর আরও শত শত অর্গানাইজেশন আছে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা এই মানবিক সহায়তার জন্য এগিয়ে আসে। তো আমরাও ওরকম একটা অর্গানাইজেশন। আমরা ইউএসএতে তারপরে আমরা এক্সপ্যানশন করেছি। এখন রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমরা ইউকেতে চ্যারিটি কমিশনের অনুমোদন পেয়েছি। আমরা ভেরি সুন আমরা এখানেও আমাদের কার্যক্রম শুরু করব, অ্যাজ সুন অ্যাজ লাইক নেক্সট মান্থ ইন নভেম্বর ইনশাআল্লাহ। আপনারা কিভাবে জানেন যে কোন জায়গায় কোন দেশে? আমি জানি যে ধরেন আপনি বলছিলেন যখন আমরা ডিসকাস করছিলাম যে বাচ্চাদের সাথে কাজ করে, তারপর মহিলাদের বললেন যে স্যানিটাইজেশন বা ওয়েলবিংয়ের জন্য কাজ করছেন। তো কীভাবে জানেন যে এই জিনিসগুলোর দরকার আছে এই কমিউনিটিতে? আপনারা কিভাবে রিসার্চ করেন? আচ্ছা, এখানে অনেকগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে যখন কোনো জরুরি অবস্থা তৈরি হয়, হ্যাঁ, সেটা তো আমরা মিডিয়াতে দেখতে পাই যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হলো, কোথাও রিফিউজি ক্রাইসিস তৈরি হলো। যে আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন 2017 অগাস্টের 25 তারিখ থেকে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকা শুরু করলো। হ্যাঁ, তো আমরা তখন ইমিডিয়েটলি উইদিন নেক্সট ফিউ ডেজের মধ্যে আমরা আমাদের, যেহেতু বাংলাদেশে আমাদের কিছু কর্মকাণ্ড অলরেডি আছে, সেখান থেকে আমরা সেখানে ডিপ্লয় করেছি যে উইথ এমার্জেন্সি ফুড অ্যান্ড আপনার যারা প্রচুর আহত মানুষ আসতেছিল, আমরা মেডিকেল সাপোর্ট দেওয়া, হ্যাঁ, আমরা ওইভাবে শুরু করি স্লোলি। তারপরে আমরা যখন আমাদের যারা সাপোর্টার আছে, আমাদের যারা ডোনার আছে, তারা যখন আমাদেরকে আরও বেশি সহায়তা করার জন্য বললো, তখন আমরা আমাদের প্রোগ্রামগুলোকে আর একটু এক্সপ্যান্ড করলাম ইন কক্সবাজার, বাংলাদেশে। আমরা সেখানে ক্লিনিক করলাম, আমরা মেডিকেল সাপোর্ট দিচ্ছি সেখানে। যারা এতিম বাচ্চা, অনেক এই যুদ্ধের মধ্যে অনেকের বাবা মা মারা গেছে, প্রচুর বাচ্চা এসছে, সেখান থেকে কিছু সংখ্যক বাচ্চাকে আমরা বাংলাদেশ সরকারের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে, হ্যাঁ, তাদের কাছে, তারপরে জাতিসংঘের যে এজেন্সিগুলো আছে, UNHCR আছে, IOM আছে ওখানে লোকালি, তাদের সাথে আমরা তখন আইডেন্টিফাই করে যে কোন বাচ্চাগুলো আসলে এতিম,
সেখান থেকে আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু আমরা কাভার করতে পারি সেই বাচ্চাদের জন্য আমরা তাদের নিউট্রিশন সাপোর্ট, তাদের জন্য ফুড সাপ্লাই, তাদের এডুকেশন, তাদের আপনার ক্লদিং, হ্যাঁ, এই সাপোর্টগুলো আমরা দিয়ে যাচ্ছি। এবং আমরা গত বছর একটা নতুন প্রজেক্ট যেটা শুরু করেছি যে আমাদের ওখানে প্রায় 400 বাচ্চার মতো আছে যাদেরকে আমরা নেক্সট 5 ইয়ার্স আমরা এই সাপোর্টটা দিব। হ্যাঁ, আমরা যদিও চাই না যে তারা আরও 5 বছর ওখানে থাকুক, আমরা চাই যে যত দ্রুত সম্ভব এই রোহিঙ্গারা যাতে তাদের নিজেদের দেশে ফেরত যেতে চায়। তারপর আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি যে আমরা কন্টিনিউয়াসলি 5 বছরের জন্য তাদেরকে সাপোর্ট দিব। হ্যাঁ, তো আপনারা কখনো চিন্তা করেছেন এই যে ধরেন রোহিঙ্গাই বলেন বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা ওয়ারের যে সমস্যাগুলো, যারা তাদের একটা কাউন্সিলিংয়ের দরকার হয়, শুধু যে আমরা ক্লোদিং দিলাম, ফুড দিলাম, মেডিকেল ইকুইপমেন্ট দিলাম তা কিন্তু ইনাফ না, তাদের একটা কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, তাদেরকে ওই মেন্টাল সাপোর্টের দরকার আছে। এই ধরনের কোনো কিছু প্রোভাইড করে থাকেন আপনারা? আমরা সরাসরি করি না, তবে আমি আপনাকে যেটা বলতে পারি যে এই জাতিসংঘের এবং আন্তর্জাতিকভাবে একটা চার্টার আছে কিভাবে আসলে এমার্জেন্সি রেসপন্স করতে হবে। সেখানে ধরেন বিভিন্ন এনজিও এক একটা বিষয়ে এক্সপার্ট, হ্যাঁ, বা গভর্নমেন্ট এক একটা বিষয়ে এক্সপার্ট। এটা খুব সুন্দর একটা সিস্টেম আছে যেটা অটোমেটিক্যালি ভাগ করে দেয়া হয়। তো এরকমভাবে রোহিঙ্গা ক্যাম্পেও মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য দেয়ার ইজ এ সেপারেট ইউনিট। হ্যাঁ, সেখানে আপনার সাইকোলজিস্ট আছে, সেখানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে। সো আমরা যেটা করি যে যেমন ধরেন আমাদের ডক্টররা দে আর ট্রেন্ড, যখন কোনো একটা বাচ্চা বা অ্যাডাল্ট যখন আমাদের ক্লিনিকে আসে, যদি সে মনে করে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে যে তার আসলে মেন্টাল সাপোর্ট দরকার, তখন দেয়ার ইজ এ ভেরি নাইস রেফারেল সিস্টেম। তারা তখন তাকে সেখান থেকে ওই যে আপনার জাতিসংঘের তত্ত্বাবধানে যে আপনার ওইটাও আবার অন্য অন্য এনজিওরা আছে যারা আসলে স্পেশালি মেন্টাল হেলথ সাপোর্ট দেয়, সেই জায়গাগুলোতে আমরা পাঠিয়ে দিই। ইটস নট নেসেসারি যে আমরাই সব কিছু করি। রেফারেল সিস্টেম আছে, ইটস এ ভেরি গুড, লাইক যেমন কেউ যদি কোনো অ্যাবিউজের শিকার হয় সেটার জন্য রেফারেল আছে, হটলাইন নাম্বার আছে, প্রত্যেকটা স্টাফকে জানানো আছে। আমাদের ক্লিনিক এবং স্কুলগুলোতে আপনার নাম্বার দেওয়া আছে যে যদি ইফ দে সি সামথিং, যে কোনো কিছু দেখলো, যে কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা সিমটম, ইমিডিয়েটলি দে অ্যাকচুয়ালি সেন্ড দেম টু দ্যাট রেফারেল সিস্টেম। দ্যাটস রিয়েলি গুড, যেটা ভালো না। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই দেশে সাধারণত যখন বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন কিছু একটা দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেয় যে কাউন্সেলিং, মেন্টাল সাপোর্ট, তারপরে গিয়ে তো ফিজিক্যাল সাপোর্ট তো আছেই প্যারালাল টু মেন্টাল হেলথের ইয়েগুলো। তো এটাই চিন্তা করছি যে বাংলাদেশে আমি সরি টু ইন্টারাপ্ট, আমি একটা জিনিস বলে রাখি যে এই সাপোর্ট সিস্টেমগুলো আছে, এখনও অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমি তো এই জাস্ট এই গত জুন মাসে দেশ থেকে ঘুরে আসলাম, ক্যাম্পে গিয়ে ঘুরে আসলাম, স্টিল অপারেটিং, কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় এনাফ না। হ্যাঁ, বিকজ অফ দ্য রিসোর্সেস, হ্যাঁ, যে পরিমাণ রিসোর্সেস সেখানে দরকার, বাট দেয়ার ইজ এ সিস্টেম, হ্যাঁ, দেয়ার ইজ এ লাইক অনগোয়িং এবং আপনার অ্যাক্টিভ সিস্টেম ইন প্লেস। বাট ওখানে তো ধরেন প্রায় 1.2 মিলিয়ন রিফিউজিজ একটা জায়গাতে আছে। হ্যাঁ, তাদের জন্য আমি বলবো না যে যথেষ্ট সুবিধা আছে, বাট কিছু সুবিধা সেখানে আছে। না, এরকম যদি হয় যে ধরেন আপনারা যতগুলা ইয়ার সাপোর্ট, যেমন খাদ্য, তারপরে মেডিকেল ইকুইপমেন্টস, এগুলো আপনাদের অর্গানাইজেশন প্রোভাইড করছে, আরেকটা সংগঠন যদি এরকম পুরো মেন্টাল হেলথ নিয়ে কাজ করতো, দেখা গেছে যে লন্ডন বা ইউকে বা আপনার ইউএসএ বা অন্যান্য দেশে তারা কিন্তু একই জিনিস দিয়ে যাচ্ছেন, ফুড, মেডিকেল ইকুইপমেন্টস। এখানে যখন দেখেছি অনেকেই ওই যে বিভিন্ন টিভি চ্যানেলে তারা ফান্ড রেজিং করছেন মেডিকেল হেলথের জন্য, তারপরে ফুডের জন্য, বা তারা দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন। কিন্তু এরকম শুধু না করে যদি সবাই মিলে যেমন কোন জায়গায় কোন জিনিসটা দরকার ওইগুলো যদি সাপোর্ট দিতেন, তাহলে কিন্তু হয়তো ভাগ হয়ে যেত। না, আপনি ঠিক বলেছেন, আপনি একদমই ঠিক বলেছেন। আসলে আপনার
প্রত্যেকটা অর্গানাইজেশন, যেমন আমরা যখন হেলথ দিচ্ছি আমাদের মতন কিন্তু আরও 100টা অর্গানাইজেশন হেলথ সাপোর্ট প্রোভাইড করছে, কারণ ওখানে তো অনেক বড় এরিয়া। হ্যাঁ, বা ইভেন আমরা যে প্যালেস্টাইনে কাজ করছি গাজাতে দেয়ার আর আদার অর্গানাইজেশন, আমরা একটা ক্লিনিক অপারেট করছি এই মুহূর্তে গাজাতে। হ্যাঁ, রাফাতে আমরা একটা ক্লিনিক অপারেট করছি, অন্য একটা যেমন কুয়েতি হসপিটালে আমরা এখন আপনার মেডিসিন সাপ্লাই দিচ্ছি। হ্যাঁ, আর একটা হসপিটাল আছে ওখানে, কুয়েতি হসপিটাল। তো এরকম প্রত্যেকটা অর্গানাইজেশনেরই তো কিছু স্ট্রেংথ থাকে। হ্যাঁ, যে যার স্ট্রেংথ অনুযায়ী, যেমন আমাদের একটা পার্টনার আছে লন্ডন বেসড একটা অর্গানাইজেশন আছে, ওরা হচ্ছে গিয়ে আপনার ডেন্টাল হেলথে তারা এক্সপার্টিজ। হ্যাঁ, সো ওরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের ক্লিনিকে দে আর অ্যাকচুয়ালি অপারেটিং ডেন্টাল সার্ভিস। হ্যাঁ, সো এটা আমরা গত 4 বছর ধরে করছি। উই আর দ্য ফার্স্ট লাইক এন অর্গানাইজেশন যে এই 1.2 মিলিয়ন মানুষের জন্য আমরা ডেন্টাল হেলথ শুরু করেছি। এখন আরও অর্গানাইজেশন রিসেন্টলি দে স্টার্টেড, কারণ এটাও তো একটা নিড। হ্যাঁ, এটাও একটা নিড। তো এরকম আপনি যখন বললেন যে ধরেন আপনার একটা অর্গানাইজেশন মেডিকেলের জন্য ফান্ড রেইজ চাচ্ছে, কারণটা আসলে মেডিকেলটা তো আসলে অনগোয়িং। হ্যাঁ, এটা এমন না যে আপনি 1,000 টাকা পেলেন, 1,000 টাকা দিয়ে আপনার ইউ অ্যাকচুয়ালি সলভ অল দ্য মেডিকেল প্রবলেম, কারণ সেখানে ডক্টরস আছে, সেখানে আপনার একটা হিউম্যান রিসোর্সেস টিম আছে, আপনার মেডিকেল প্রফেশনালস আছে, তাদেরকে ইউ হ্যাভ টু পে দেম স্যালারিজ, রাইট? হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখবেন যে কক্সবাজারের ওই রিমোট জায়গাটাতে অনেক বেশি বেতনে ডক্টরদেরকে বা স্টাফদেরকে নিয়ে আসতে হয়। ঢাকায় একজন ডক্টর যে টাকায় চাকরি করবে সে কিন্তু আপনার কক্সবাজারে সেটা করতে চায় না। এটা আমরা দেখেছি যে আমাদেরকে অনেক বেশি বেতন দিয়ে ডাক্তার রাখতে হচ্ছে। হ্যাঁ, কারণ ওইটা একটা আইসোলেটেড পরিবেশ। ডক্টররা যারা জুনিয়র ডক্টর তারা বেশি দিন থাকতেও চায় না, 3 মাস 4 মাস পরে দেখা যায় যে আপনার সে চলে আসতে চায়। ডাক্তার নিয়ে কাজ করা যায় না, যে লোকাল যারা আছেন তারা কিছুটা সময় তাদের দিলেন? এইটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব জটিল, কারণ এক হচ্ছে যে আপনার টেকনাফ উখিয়া এলাকাটা এমনিতেই একটু আন্ডার ডেভেলপড অন্য শহর এলাকার চেয়ে। হ্যাঁ, তো ওখানে থেকে আপনার ডক্টর খুবই কম লোকাল, আর 2-1জন যারা ডক্টর হয় পাশ করে বের হয় সেও কিন্তু চায় ঢাকায় কাজ করতে, নাহলে চিটাগংয়ে চাকরি করতে, সে কিন্তু আসলে ওখানে থাকতে চায় না। তো এটা একটা চ্যালেঞ্জ আমাদের দেশের জন্য। তো এইভাবে আসলে মানে হিউম্যানিটেরিয়ান এজেন্সিগুলো যারা অন দ্য গ্রাউন্ড কাজ করে তাদেরকে আসলে প্রতিনিয়ত এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়। অবশ্যই, আসলে ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং এই জবগুলো, যে কোনো দেশেই হোক। আর প্রপার রিসোর্স যদি না থাকে তাহলে কিন্তু এগুলো নিয়ে কাজ করাও সম্ভব না। আমি একটা ছোট্ট অভিজ্ঞতার সাথে যোগ করি। আমি গত মাসে একটা ভিজিটে গিয়েছিলাম ক্যামেরুনে। আচ্ছা, তো ক্যামেরুনের রাজধানী ইয়ন্দে থেকে প্রায় 400 কিলোমিটার যাওয়ার পরে সারাদিন লেগেছে, প্রায় 9 ঘন্টা লেগেছে ওখানে যেতে ওই রাস্তায়। তারপর পরদিন আবার প্রায় 200 কিলোমিটার যেতে হয়েছে, যেটা আসলে লিটারালি কোনো রাস্তা নেই, পুরা কাঁচা কাদা পানি, এর ভেতর দিয়ে আমাদেরকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়েছে। তো এই প্রায় 4.5 ঘন্টা যাওয়ার পরে আমরা একদম আইসোলেটেড একটা জায়গাতে 16টা ক্যাম্প আছে, সেই 16টা ক্যাম্পে প্রায় 3,65,000-এর মতন রিফিউজি। সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, ভেরি মিনিমাম খাবারের ব্যবস্থা, তাদের কোনো ঘর বাড়ি নাই, মানে কিচ্ছু নাই। এরকম পরিবেশ যে দেখতে হবে এটা আমি আসলে কখনো কল্পনা করিনি। হ্যাঁ, এরা এই মুসলিম একটা কমিউনিটি, এত বড় কমিউনিটি, তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে, যেটা ওদের ম্যাসাকার জেনোসাইড হয়েছিল 2014 সালে, তখন তারা ওই দিক থেকে পালিয়ে ওই জায়গাটাতে আশ্রয় নিয়েছে। তো কিন্তু ওদের আপনার কোনো ব্যবস্থা নাই। শুরুর দিকে প্রচুর এনজিও সেখানে গিয়ে তারা কাজ করেছে। 1 বছর 2 বছর 3 বছর পর এভরিবডি অ্যাকচুয়ালি ওয়ার্কড আউট, কারণ ওখানে মানে আমরা যে গিয়েছি ওখানে আসলে আমি শুনেছিলাম, আমি কিছু খবর পেয়েছিলাম যে ওখানে পানির খুবই অভাব। তো দেখলাম একটা ক্যাম্পে, লোলো ক্যাম্প ওই ক্যাম্পটার নাম, 12,000 মানুষের জন্য শুধু একটা হ্যান্ড পাম্প, একটা টিউবওয়েল ওখানে, এবং মানুষজন রাত দিন 24 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে জাস্ট শুধু আপনার ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। তো এত কঠিন অবস্থা। এবং ওখানে আমাদের একটা গ্রুপ, ওরা গত কুরবানির সময় তারা কিছু টাকা পয়সা, একটা ছোট্ট কমিউনিটি, তারা 8টা গরু কিনে দিয়েছিল ওখানে কুরবানি দেওয়ার জন্য। তো পরে যখন আমি বললাম যে এখানে তাহলে গরুগুলো কে নিয়ে আসলো,
তো তখন ওরা বলল যে ওরা নিয়ারেস্ট যে মার্কেট সেখান থেকে গরু কেনার পরে তাদেরকে 8 দিন লেগেছে পায়ে হেঁটে সেই গরুগুলোকে ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে, 8 days। 8 days পরে তারপরে তারা ওখানে গরুগুলো নিয়ে তারপর ওরা কোরবানি দিয়েছে। সো মানে এত রিমোট হওয়ার পরে ফলে যেটা হয়েছে যে বেশিরভাগ অর্গানাইজেশন ওখান থেকে আর কেউ কাজ করে না, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ। তো আপনি যখন একটা গরু কিনবেন ওখানে ধরেন $700 বা সে 700 পাউন্ড ওখানে একটা গরুর দাম, ওই আপনার যদি ওইটাকে নিয়ে যেতে দেখা যায় আরও 300 পাউন্ড খরচ হয় ওখানে। হ্যাঁ, কারণ 7 দিন 8 দিন ধরে যে 2-3 জন লোক নিয়ে যাবে তাদেরকে রাস্তায় রাতে ঘুমাইতে হয় ওখানে, তারপরে এইভাবে যেতে হয়। সো এই জিনিসগুলো আসলে খুব ইজি না। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন লাইক আমি ভেবেছি যে ওখানে আমরা ইন্টারভেনশন করার আগে টু সি বাই মাইসেলফ। হ্যাঁ, এখন আমি ওইটার জন্য আমি কাজ করছি। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আপনি ডিসাইড করবেন বা করছেন যে এটা নিয়ে কাজ করার। এখানে বলি যে আমরা গত মাসে আমি জাতিসংঘের যে রিফিউজি কমিশন আছে ইউএনএইচসিআর, হ্যাঁ, ইউএনএইচসিআরের সাথে আমরা আলোচনা করেছি নিউ ইয়র্ক অফিসে। আমি আই হ্যাড এ মিটিং। সো ইউএনএইচসিআর যেহেতু গ্লোবাল অর্গানাইজেশন, তাদের রিচ আছে। সো আমরা যেটা করছি যে উই আর পার্টনারিং উইথ দ্যাম। হ্যাঁ, আমরা তাদেরকে বলেছি যে এই ক্যাম্পে ওদের কি এখন পর্যন্ত ওরা কিছু ফুড সাপোর্ট দেয় ওই ক্যাম্পে। তো আমরা বলেছি যে আমরা উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি প্রোভাইড সাম ফান্ডিং, ওখানে কি আরও কিছু ওয়াটার ওয়েল তোমরা করে দিতে পারো কিনা। সো এটা জাস্ট ডিসকাশন উই জাস্ট স্টার্টেড লাইক 2 weeks ব্যাক। হ্যাঁ, তো ওরা দে উইল কাম ব্যাক উইথ আস উইথ দ্য বাজেট অ্যান্ড স্টাফ। পানি না হয় হলো ইন টার্মস অফ ফুড, তারা ফুড কিভাবে এখন ওরা কিছু ফুড দিচ্ছে। ওদের তো ধরেন আপনার মানে ইউএনএইচসিআরের রিসোর্স তো অনেক বেশি, তাই না? তারা 140টা দেশে কাজ করে, জাতিসংঘের সব ধরনের তারা সেখানে হেলিকপ্টারে করে নিতে পারে, তাদের ট্রাক আর নিজস্ব ভেহিকেল আছে সেটা দিয়ে নিতে পারে, যেটা আমাদের মতন স্মলার অর্গানাইজেশনের তো আসলে ওই লজিস্টিক ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, তো সেই কারণে আমি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং যে আমি তাদেরকে বলেছি যে ক্যান ইউ হেল্প আস। সো আসলে ওই যে আগে যেটা আপনাকে বললাম যে যখন একটা ক্রাইসিসে কাজ করে সব অর্গানাইজেশন যার যার সামর্থ্য অনুযায়ী একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে। তো এখানেও যেহেতু আমাদের উই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি, ওই 200 কিলোমিটার যেখানে রাস্তা নাই সেই জায়গাটাতে ইভেন টিউবওয়েলের যে আপনার ইকুইপমেন্ট সেগুলোকে ক্যারি করে নিয়ে ওখানে টিউবওয়েল করা। হ্যাঁ, মানে জিনিসটা আমি আপনাকে এইভাবে বলি যে ধরেন একটা অনেক কিছু চাইলেও কিন্তু করা যাচ্ছে না, কিন্তু ওখানে মানুষজন মানে এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না যে এইভাবে মানুষ বেঁচে থাকা সম্ভব। হ্যাঁ, আমি আসলে হ্যাঁ ধারণা ছিল না যে এটা আমিও কল্পনা এই যুগে এখনো ওরকম জায়গা আছে, রিমোট জায়গা আছে যে জায়গায় খাবার বা আপনার পানি এগুলা পাওয়া, হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই, তাদের নিয়ারেস্ট কোনো দোকান নাই, কোনো বাজার নাই, নাথিং। হ্যাঁ, তারা নিজেরা কিছু আশেপাশে জমিতে কিছু চাষ করে, আর ইউএনএইচসিআর থেকে তারা খুব লিমিটেড ফুড রেশন পায়। হ্যাঁ, ও তাদের কোনো মেডিকেল নাই, কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, তাদের কোনো স্কুল নাই ওখানে। এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে আছে তাদের পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। তারা শুধুমাত্র ওখানে কিছু ইমামস আছে এবং যারা আছে তারা কিছু নিজেরা বসে কিছু মাদ্রাসার মতো করেছে, তারা অ্যারাবিক করে। তবে একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে যে ওদের হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়া ওরা ফ্রেঞ্চ স্পিকিং। কিন্তু ওরা আমাদের দেশে যেমন আমাদের বাচ্চারা যেমন মাদ্রাসায় আরবি শেখে, হ্যাঁ, ওরাও আরবি শেখে, কিন্তু দুইটার মধ্যে কোনো একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ওরা হচ্ছে গিয়া শেখার পরে দে ক্যান ফ্লুয়েন্টলি স্পিক ইন আরাবিক। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এটা পারে না। হ্যাঁ, এইটা আমি খুব অবাক হয়েছে। আমি লাইক এইটা একটা কারণ আছে, যেমন এই দেশে আমি দেখেছি যে কিছু কিছু মসজিদে বা মাদ্রাসা তারা বাচ্চাদেরকে যখন আরবিক শেখায়, শুধু আমরা ছোটবেলা যেরকম পড়ে আসছি, হুজুর বলে দিচ্ছেন এটা পড়ছি, কিন্তু এটা মিনিং জানি না, এটা প্রনাউন্সিয়েশন এক্স্যাক্টলি জানি না। যখন আপনি কোনো কিছু পড়বেন এটা মিনিং সহ আর এটা আপনি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক ভাষাটা শিখে যাচ্ছেন। কিন্তু ইদানিং দেখেছি আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের জেনারেশনের অনেকেই তারা নতুন করে আরবিক শিখছেন,
একদম সহি প্রোনাউন্সিয়েশন থেকে ধরে আপনার বলার পর্যন্ত আগে শুনি নাই, আমরা এখন শুনি যে কথা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগে কিন্তু এরকম শুনি নাই এত। তো এইটাই যে আসল শিখার মধ্যে, আর তারা যেভাবে হয়তো শেখায় ওইটা পুরো ভাষা হিসাবে শেখায়। এটাই আমার কাছে আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছে, কারণ মানে আমি তো আসলে কম্পেয়ার করছিলাম আমি যখন ছোট ছিলাম আমার বাংলাদেশে, হ্যাঁ তাই না, তো সেইটার সাথে যে আমি তো আসলে সত্যি কথা বলতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি তো মুখস্থ করেছি। হ্যাঁ, এমনি কোরআন দেন আমি পড়ে যেতে পারবো অনর্গল, কিন্তু এটার মিনিং তো জানি না। কিন্তু এটা মিনিং এখন আমরা এই বয়সে এসে শুনতে পারছি যে এটা মিনিং জানা তোমার দায়িত্ব, তুমি নিজে শিখতে হবে। তো এইটাই আমরা আসলে শেখা উচিত, হয়তো শেখা উচিত। আমরা চলে যাচ্ছি আরেকটা ডাইভার্সন হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা তো ওটা নিয়ে তারপরে ইয়ে কাজ করেন, তারপর শেল্টার, বিভিন্ন জায়গায় আপনারা শেল্টার প্রোভাইড করেন বলছেন, তারপর টেন্ট, গাজাতে আপনারা টেন্ট দিয়েছেন। এখন যেমন আমরা উই আর ট্রাইং টু, কারণ আপনি একটা জিনিস জানেন যে গাজাতে এখন আসলে কোনো জিনিস পাঠানোটা ভেরি ডিফিকাল্ট। আমরা শুরুর দিকে যখন কিছু ট্রাক অ্যালাউ করেছিল, উই হ্যাড আওয়ার ট্রাক উইথ মেডিসিন অ্যান্ড ফুড সাপ্লাই নিয়ে। এখন খুবই কঠিন, এখন অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, আমরা মাঝখানে কিছু মেডিকেল প্রফেশনালদেরকেও পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমরা বাংলাদেশেও আমরা প্রচুর ডক্টরদেরকে নিয়ে যাই। হ্যাঁ, আমরা মেডিকেল মিশনে নিয়ে যাই, ইউএসএ থেকে, আমরা ইউকে থেকে, ইনফ্যাক্ট ইউকে থেকে আমি 2টা মিশন নিয়ে গিয়েছি, এখান থেকে এক্সপার্ট ডক্টররা গিয়েছেন। ব্রাইটন হসপিটাল থেকে, ব্রাইটন ইউনিভার্সিটির মেডিকেল স্কুল থেকে সার্জনরা গিয়েছে আমার সাথে। আমরা সেখানে রোহিঙ্গা ক্যাম্পে সার্জারির ব্যবস্থা করেছি ওখানে ইউএনএইচসিআর হসপিটালে। আমরা নেক্সট আরেকটা টিমকে নিয়ে যাচ্ছি জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে যাব না বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছি, এবং 9 মেম্বার মেডিকেল টিম ফ্রম ইউকে, ফ্রম ইংল্যান্ড থেকে যাচ্ছে। তো আর গাজাতে এখন আমরা নিতে পারছি না। হ্যাঁ, গাজাতে আমাদের কিছু ডক্টর গিয়েছিল, তো ওখানে তো অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, ভেরি কমপ্লিকেটেড, লোকজন যাওয়া যায় না, কোনো ফুড সাপ্লাই বা দেওয়া যায় না, পার্টিকুলার কিছু এদেরকে অ্যালাউ করে, বেশ হাতে গোনা কয়েকটা। আপনার ওই যেমন ধরেন আপনার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামে যে একটা আন্তর্জাতিক সংস্থা আছে, ওরা হলো আপনার কিচেন অপারেট করছে এখনও কিছু, যারা খাবার তৈরি করে রেডি মিল দিচ্ছে। তো আমরা আমাদের নিজেদের অপারেটেড কিচেনগুলোকে বন্ধ করে দিতে হয়েছে, কারণ এখন আমাদের অ্যাক্সেস যেহেতু ভেরি লিমিটেড। আমরা এখন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাথে আমরা জয়েন্টলি কাজ করছি, আমরা প্রোভাইডিং দ্য ফান্ডিং, তো ওরা করছে। এরকম আরও কয়েকটা অর্গানাইজেশন আছে যারা এখন পর্যন্ত কিছু অ্যাক্সেস আছে, তাদের সাথে আমরা জয়েন্টলি কাজ করছি। তারপর যেসব আপনার রিফিউজিরা আপনার কিছু আশ্রয় পেয়েছে ইজিপ্টে, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। এখন আমাদের রাইট নাও আজকে এই মুহূর্তে উই হ্যাভ এ টিম ইন কায়রো। হ্যাঁ, তো তারা কাজ করছে। আর আহত বাচ্চাদেরকে আমরা প্রায় 400 আহত মানুষকে, বিশেষ করে বাচ্চাদেরকে আমরা গাজা থেকে আমরা তাদেরকে এয়ারলিফট করে নিয়ে এসেছি হচ্ছে আঙ্কারাতে, ইন টার্কি। সেখানে আঙ্কারা মিলিটারি হসপিটালে দে আর গেটিং ট্রিটমেন্ট। হ্যাঁ, ট্রিটমেন্ট হচ্ছে, আমরা তাদের শেল্টার অ্যান্ড লাইক হাউজিং অ্যান্ড ফুড প্রোভাইড করছি থ্রু আওয়ার ফান্ডিং। আর ভেরি রিসেন্টলি লাস্ট 2 উইকস এগো আমরা আসলে খুব ক্রিটিক্যাল ট্রিটমেন্টের দরকার এরকম প্রায় 32 চিলড্রেনের জন্য ক্লিয়ারেন্স পেয়েছে ফ্রম দ্য স্টেট ডিপার্টমেন্ট। সো উই আর অ্যাকচুয়ালি ব্রিঙ্গিং দিস কিডস টু ইউএসএ ফর দেয়ার ট্রিটমেন্ট উইথ দেয়ার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। তো এই যে এতগুলো কাজ করছেন আপনারা, হাউ ডু ইউ গেট দ্য ফান্ডিং? আমরা তো আমি আপনাকে আগে যেটা উল্লেখ করেছি যে আমরা তো একটা চ্যারিটি অর্গানাইজেশন। আমাদের মোস্টলি উই গেট ফান্ডিং ফ্রম দ্য মুসলিম কমিউনিটি ইন দ্য ইউএস। সো আমরা উই রিসিভ জাকাত মানি, উই রিসিভ সাদাকা, তারপর ডোনেশনস ফর আদার পারপাসেস। সো অ্যাজ ইউ নো, আমি বলেছি যে হিউম্যান কন্ট্রাকশন ইন্টারন্যাশনাল, যেটা কানাডাতে স্টার্ট হয়েছে ইন 1979। সো we were able to build the trust, so we get continued support from our donors. এর বাইরে আমরা কিছু ফাউন্ডেশন গ্র্যান্ট পাই, অন্য অর্গানাইজেশনগুলো দে পার্টনার উইথ আস। তো সেইভাবেই আমাদের যে লিমিটেড সাপোর্ট আছে, এই সাপোর্টগুলো দিয়ে আমরা
এখন পর্যন্ত অ্যাজ অফ নাও আমাদের অ্যাক্টিভ প্রজেক্ট আছে প্রায় 17টা দেশে, হ্যাঁ। ইন আফ্রিকা, সোমালিয়াতে কাজ করি আমরা, কেনিয়াতে, মরক্কোতে আমাদের অ্যাক্টিভিটি আছে, আফগানিস্তান, ইন পাকিস্তান, বাংলাদেশ তো আমি আপনাকে বললামই। সো এই জায়গাগুলোতে আমরা কাজ করছি থ্রু কোনো কাজগুলো আমরা সরাসরি করছি, বেশিরভাগগুলোই আমরা করি হচ্ছে থ্রু আওয়ার লোকাল পার্টনার্স। বাংলাদেশে যেমন ধরেন আমাদের লোকাল পার্টনার আছে, ফিউ আদার স্মল এনজিওজ ইন বাংলাদেশ, হ্যাঁ, তাদের সাথে আমরা এই প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করছি। না, আমার নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে বাংলাদেশের লোকাল বা যে কোনো দেশের লোকাল এনজিও বা এদের সাথে আপনারা পার্টনারশিপে কাজ করেন কিনা, বাট ইউ হ্যাভ আনসার দ্যাট অলরেডি। আমরা কাজ করি, বাট উই হ্যাভ এ ভেরি স্ট্রিক্ট ডিউ ডিলিজেন্স প্রসেস। আমরা যখন কোনো এটা আমাদের কমপ্লায়েন্স অ্যাকর্ডিং টু দ্য IRS, আমরা কমপ্লায়েন্স এটা এনশিওর করি। আমরা যাদের সাথে কাজ করি, উই চেক এ লট অফ থিংস বিফোর অ্যাকচুয়ালি পার্টনার উইথ এনি একটু যদি অর্গানাইজেশন। এক্সাম্পল দিতেন, হয়তো কেউ এই শর্ট দেখছেন, তারা ইন্টারেস্টেড হবেন যে আপনাদের সাথে পার্টনারশিপ করতে। তো নাম্বার ওয়ান হচ্ছে যে নাম্বার ওয়ান হলো যে আপনার আমরা যে অর্গানাইজেশনের সাথে কাজ করব তাদের মিশন ভিশনের সাথে আমাদের ভিশন মিশন কি ম্যাচ করে কিনা, হ্যাঁ, অ্যালাইন্ড কিনা, হ্যাঁ। যে আমরা হিউম্যানিটেরিয়ান এমার্জেন্সিতে কাজ করি, অন্য কোনো অর্গানাইজেশন হয়তো তারাও এনজিও, বাট দে ওয়ার্ক উইথ দ্য লাইক গার্মেন্টস ওয়ার্কার, দে আর নট অ্যালাইন্ড উইথ আস, হ্যাঁ। সো নাম্বার ওয়ান হচ্ছে যে তারা আসলে অ্যালাইন করে কিনা আমাদের সাথে। তারপর হচ্ছে যে তাদের তাদের স্ট্রেংথ কতটুকু, তাদের ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি কতটুকু, তাদের রিপোর্টিং সিস্টেম কেমন। দেয়ার আর ফিউ আদার ফ্যাক্টরস যেগুলো আমরা উই ওয়ান্ট টু মেক শিওর বিফোর অ্যাকচুয়ালি পার্টনারিং উইথ এনি অর্গানাইজেশন। ইন টার্মস অফ বিং পার্টনার্ড উইথ অ্যানাদার অর্গানাইজেশন, আপনারা কি ফাইন্যান্সিয়াল ইয়েটা দেন, না ম্যান পাওয়ারটা দেন, না আপনারা ম্যান পাওয়ার নেন তাদের কাছ থেকে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করেন, কীরকম? এটা ডিফারেন্ট ওয়েতে হয়, হ্যাঁ। কখনো কখনো আমরা গ্র্যান্ট দিই, হ্যাঁ, ফর সার্টেন ইয়েতে, যেমন ধরেন আপনার গাজাতে আমরা ফুড সাপোর্ট দিতেছি, উই আর অ্যাকচুয়ালি গিভিং দ্যাট অর্গানাইজেশন এ গ্র্যান্ট, হ্যাঁ। ওরা হচ্ছে ওদের নিজস্ব লজিস্টিক্স অ্যান্ড দেয়ার দিয়ে তারা এক্সিকিউট করছে, হ্যাঁ, অন দ্য গ্রাউন্ডে। কোনো জায়গা আছে যে উই গেট ক্লোজলি ইনভলভ, লাইক রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেসে উই হ্যাভ এ ওভারসাইট, হ্যাঁ, যে আসলে রাইট পারসন সিলেক্ট করা হচ্ছে কিনা, কারণ এন্ড অফ দ্য ডে আসলে এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা, সেটা দেখতে হয়। Because it's all donor money, we have to be 100% transparent, and we are actually like responsible to go back to the donor যে এক্স্যাক্টলি আমরা কি করছি। অবশ্যই। আপনি কত বছর ধরে এই সংগঠনের সাথে ইনভলভ? হিউম্যান কনসার্ন ইউএসএর সাথে আমি ফর্মালি কাজ করছি ভেরি রিসেন্টলি, প্রায় 3 ইয়ার্স আমি কাজ করছি। বাট আমার এন্টায়ার ক্যারিয়ার হচ্ছে কি আপনার নন প্রফিট সেক্টরে। আমি লাস্ট 25 ইয়ার্স কাজ করছি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি IUCN কাজ করেছি, এটা হচ্ছে UN এজেন্সি। প্রায় 7-8 বছর কাজ করেছি সেখানে। তারপর আমি 2010-এ আমি ইউএসএতে মুভ করি। তো তারপর আমি অ্যাকচুয়ালি I went back to school again for my second master's in non-profit management. আমি আসলে আমেরিকা যাওয়ার পরে রিয়েলাইজ করলাম যে আসলে আমার একাডেমিক এডুকেশন দরকার যদি আমি আসলে এই নন প্রফিট সেক্টরে আমি থাকতে চাই, আরও ভালোভাবে কাজ করতে চাই। তো দেন আই ওয়েন্ট ব্যাক টু স্কুল এগেন, হ্যাঁ, তো ইন আমেরিকা। দ্যাটস এ গুড অ্যাচিভমেন্ট বলতে গেলে, যে একটা দেশে থাকবো, এই দেশের সাথে কাজ করতে গেলে আমাদের নলেজ বা আমাদের এডুকেশন কিন্তু আরেকটু এনহান্স করা উচিত। কারণ অনেকেই বাংলাদেশ থেকে যে এডুকেশন নিয়ে আসছেন, এটা কাজ লাগে, বাট এটার আরেকটু বেটারমেন্ট করার জন্য কিন্তু এটা হয়তো আপনি নিজেই ফিল করছেন যে বিকজ ইউ ডান ইট, সো এটা আপনার জন্য আরও ভালো হয়েছে। অফকোর্স আমি ইভেন লাইক আমি যখন কাউকে অ্যাডভাইস করি, কেউ যদি আমার কাছে অ্যাডভাইসের জন্য আসে যারা প্ল্যানিং টু মুভ অর লাইক অলরেডি মুভড, আমি সবসময় বলি যে টেক এ ডিগ্রি, লাইক ইভেন ইট ইজ এ লাইক অ্যাসোসিয়েট অর এ ডিপ্লোমা, 6 months or 9 months or a year, হ্যাঁ, সো দ্যাট উইল চেঞ্জ ইউর লাইক লাইফ forever. কারণ
তাইলে সে আসলে অনেক সময় আমরা মনে করি যে উই ডিড এ লট অফ লাইক এডুকেশন অ্যান্ড উই লার্ন এ লট, উই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স, কিন্তু অফকোর্স আই রেসপেক্ট দ্যাট দে হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড দে হ্যাভ এডুকেশন, বাট সামটাইম যেটা হয় যেটা ফিট ইন করে না ফর সাম রিজন, মানে আপনার এ লট অফ সেক্টরস, হ্যাঁ হয়তো কিছু কিছু জায়গাতে করে ইঞ্জিনিয়ারিং অর সামথিং, হ্যাঁ দে ক্যান ইজিলি অ্যাডপ্ট টু দ্য নিউ সিস্টেম অথবা এরা করে, বাট কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দিস হেল্পস, লাইক আমি বলি না যে দিস ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, বাট আপনার enhances ability. এইটাই বাংলাদেশে আমরা যে পড়াশোনা করে আসছি এটাও কিন্তু বিভিন্ন দেশে এখন রেকগনাইজ হয়, দে ট্রান্সফার, বাট যদি এডুকেশন ওয়াইজ যদি আপনি আরেকটু যেটা আপনি করেছেন বা অনেকেই করে থাকেন, এটা কিন্তু অনেক কাজে লাগে, which is কন্টিনিউয়াসলি করতে হয়। লাইক লাস্ট এপ্রিল আই went to Harvard for a training, for a 2 weeks training. It's an intensive humanitarian প্রোগ্রামের জন্য একটা তারা কোর্স ডিজাইন করেছে। সো আমি পুরো 2 সপ্তাহ ইন্টেন্সিভ ট্রেনিং ছিল অন ক্যাম্পাস। হ্যাঁ, তারপর দেন দে অ্যাকচুয়ালি টুক আস টু এ কাইন্ড অফ এ স্টেট পার্ক, উই ডিড এ সিমুলেশন যে এমার্জেন্সি সিচুয়েশনে কি হয় ওইটা তারা ট্রেন করে, হ্যাঁ রিয়েল লাইফ ট্রেনিং করে। লাইক এরকম হয়েছে যে আমরা টেন্টে রাতে ঘুমাইছি, দেয়ার ওয়ার মাইন্ড ব্লাস্টিং, হ্যাঁ লাইক এগুলোকে তারা সিমুলেট করেছে। সো লাইক it is a lifetime experience, like I really enjoyed, and like I learned a lot, like how you respond to a situation. আর এটা আপনার কাজের জন্য সবসময় অন দ্য টপ ইসের মধ্যে রাখবে যে আপনার নলেজ। অনেক ট্রেনিং আমরা মাঝে মধ্যে মনে করি আল্লাহ আবার ট্রেনিং, আবার এসে আবার পড়াশোনা, বাট it keeps you on the system, মানে একদম টপ লেভেলে রাখে ট্রেনিং, স্পেশালি যে রিলেটেডই আপনি কাজ করেন। আর হচ্ছে যে আপনার মানে যত সময় যাচ্ছে সবকিছু তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে যে আগে বলছিলাম যে লাইক লাস্ট 5 days I was in Amsterdam, সো সেখানে আমি আই অ্যাটেন্ড এ কনফারেন্স, এবং সেখানে কিছু ট্রেনিং হচ্ছিল, যে ট্রেনিংগুলো আমি অ্যাটেন্ড করেছি। সো ওয়ান অফ দ্য টপিক ওয়াজ লাইক এখন যেহেতু এআই নিয়ে খুব কথা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, so the trainers, they were actually showing us how the organizations, they are using AI for non-profits. So these are the new things. এটা তো যখন ধরেন আমি আরও যখন আমি মাস্টার্স করেছি তখন তো আসলে এই কনসেপ্টই ছিল না, রাইট? সো ইফ ইউ ডোন্ট লাইক লার্ন ওভার দ্য টাইম, আপনাকে আসলে সারা জীবনই শিখে যেতে হবে আর কি। আমরা কখনো বলতে পারবো না যে আমি সব জানি, সব, কারণ every year the information changes, the situation changes, so এটার মধ্যে আপনি সবসময় টপ থাকতে হলে আপনি মাস্ট ট্রেনিং এ যেতেই হবে, which is good, and someone like you showing interest is really good. আসলে আমি হিউম্যানিটেরিয়ান সেক্টরে যে আমি কাজ করছি, দিস ইজ নট দ্যাট আমি একটা চাকরি করছি, হ্যাঁ হিউম্যানিটেরিয়ান কাজ আসলে ইন মাই প্যাশন, ইটস এ প্যাশন। আমি ছোটবেলা থেকে ওয়েন আই ওয়াজ এ কিড আমি দেখেছি যে আমার দাদাকে দেখেছি, লাইক হি বিল্ড স্কুলস, মাদ্রাসাস ইন দ্য লোকালিটি। আমার আব্বাকে দেখেছি হাউ হি হেল্পড লোকাল পিপল, স্টিল হি ইজ অ্যালাইভ অ্যান্ড হেল্পিং পিপল। সো আমার মনে হয় যে ওই জায়গাটা থেকেই আমার মধ্যে এসছে যে লাইক I need to do something, I need to help. হ্যাঁ, আই নিড টু হেল্প। এবং একটা অদ্ভুত ব্যাপার যেটা দেখবেন যে আমাদের যে গ্রাম, এই গ্রামে এখন আমি আই এম অ্যাকচুয়ালি ডুইং সাম প্রজেক্টস। সো আমার মেয়ে, আমার বড় মেয়ে, ও হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ইন ইউনিভার্সিটি। সো শি ইজ স্টাডিং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি। সো শি স্টার্টেড এ প্রজেক্ট ইন দ্যাট village, from Indiana. So she is doing a research project on আপনার health and hygiene practice of adolescent girls in a rural village in Bangladesh. Wow, that's excellent. So she একটা stipend পেয়েছিল ইউনিভার্সিটিতে, she is using that money to do this pilot project. এবং that's very good. মানে ও বলতেছে যে I think I'm going to do what you are doing. Oh bless. এখন so that actually inspire
লাইক ইউ নো আপনাকে আপনার দাদা আপনার বাবা ইন্সপায়ার করেছেন, আপনি আপনার মেয়েকে ইন্সপায়ার করছেন, দ্যাটস হাউ ইট গোজ অন। অ্যান্ড যখন একটা ফ্যামিলির মধ্যে দেখবে যে আরও অন্যান্যরা করে আসছেন বা করছেন, তখন কিন্তু বাকি সবাই কিন্তু অটোমেটিকলি ইন্সপায়ার্ড হয়ে যায় যে না, আমি আমার বাবার রুট বা আমার মার রুট ফলো করতে চাই, হুইচ ইজ রিয়েলি গুড। আর বাংলাদেশে কিন্তু এই ছোটো ছোটো এনজিও আছে, কিন্তু তারা ফান্ডের জন্য অপেক্ষা করে যে ফান্ড থাকলে তারা কাজ করবে, ফান্ড নাই তারা কাজ করতে পারছেন না। তো যদি আমরা এরকম আমাদের ইয়াং জেনারেশন তারা যদি এরকম গিয়ে নিজের ইনিশিয়েটিভ নিয়ে যদি কোনো ফান্ডিং ক্রিয়েট করে তারা যদি করতে পারে, ইটস এক্সেলেন্ট। আর আপনার মেয়ে শুরু করেছে, হয়তো আরও ভালো করবে ভবিষ্যতে। অনেক স্টুডেন্ট এই দেশের তারা বাংলাদেশে বা বিভিন্ন দেশে গিয়ে, যেমন স্টুডেন্ট বলতে যে টিচার্স, তারা প্র্যাকটিস করছে অন্যান্য দেশে গিয়ে টিচিং করার চেষ্টা করছে। এরকম যদি ধরেন কেউ ইন্টারেস্টেড থাকে নতুন কোনো অর্গানাইজেশন ফর্ম করতে, আপনারা কি ধরনের সাপোর্ট দিয়ে থাকেন বা দিলে কি ধরনের সাপোর্ট দিবেন? আমরা অনেকগুলো কাজ করি। এক হচ্ছে আমাদের ভলান্টিয়ার প্রোগ্রাম আছে। আমাদের স্টুডেন্টরা, বিশেষ করে স্টুডেন্টরা, ইয়াং স্টুডেন্টরা, ওরা এখানে সাইন আপ করে এবং ওরা কাজ করতে যায়। যারা রিসার্চ স্টুডেন্ট আছে, হ্যাঁ, আমরা ইভেন ইংল্যান্ড থেকেও আপনার ব্রুনেল ইউনিভার্সিটি থেকে একটা টিম রিসার্চ করেছে থ্রু আস, হ্যাঁ, আমাদেরকে রিচ আউট করেছে, আমরা তাদেরকে সব অ্যাক্সেস প্রোভাইড করেছি বাংলাদেশে। তারপর আমেরিকারও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রচুর পিএইচডি স্টুডেন্ট আছে, তারা যদি ওখানে যেতে চায়, আমাদের প্রজেক্টগুলোতে ভলান্টিয়ার করতে চায়, হ্যাঁ, আমরা উইথ দেয়ার ইজ এ সিস্টেম, আমরা তাদেরকে এনকারেজ করি সো দ্যাট তারা সেখানে যেতে পারে। আমরা যেসব জায়গাতে রিস্ক আছে, যেমন প্যালেস্টাইন বা এইসব জায়গাতে আমরা এখন নিই না, হ্যাঁ। আমরা আগে যখন এই ওয়ার শুরু হওয়ার আগে উই হ্যাড প্রোগ্রাম টু অ্যাকচুয়ালি টেক স্টুডেন্টস ইন প্যালেস্টাইন, বাট এই আপনার এই গত বছর যখন এই যুদ্ধ শুরু হলো, যুদ্ধের পর থেকে আমরা সেখানে নিই না। তো যেখানে আপনার কম্পারেটিভলি কোনো লাইক ইউনো রিস্ক ফ্যাক্টর অনেক কম, সেফ, ওই জায়গাগুলোতে আমরা স্টুডেন্টদেরকে, তারপরে শুধু স্টুডেন্ট না, যেমন যে আপনাকে বললাম যে আমরা ডক্টরদেরকে নিয়ে যাই, ডক্টররা যায় ফর এ উইক অর 2 উইকস, দে হেল্প ইন আওয়ার ক্লিনিক, তো দে প্রোভাইড ট্রিটমেন্ট, তারা আমাদের ট্রেন করে, আমাদের যারা স্টাফ আছে তাদেরকে ট্রেন করে। অনেক সময় নার্সেসরা যায়, অনেক নার্স মিডওয়াইফস আমেরিকা থেকে গিয়েছে, এখান থেকে ইউকে থেকে প্রচুর গিয়েছে, তারা সেখানে হেল্প করে। তারপর আপনার এর বাইরে ধরেন আপনার যদি এটা হচ্ছে একটা লার্নিং প্রসেস, হ্যাঁ, তারা যখন যায় তাদেরকে আমরা চেষ্টা করি সব ধরনের হেল্প করতে। রিসার্চ স্টুডেন্টরা যায়, কিংস কলেজ লন্ডন থেকে একটা টিম এখন কাজ করছে আমাদের সাথে, হ্যাঁ। তো এর আগেও তারা কাজ করেছে, তারা উই হেল্প দেম টু কালেক্ট ডেটা ফ্রম দ্য ফিল্ড, হ্যাঁ, আমরা তাদের রিসার্চে আমরা হেল্প করেছি। আরও হার্ভার্ড ডিজাইন স্কুলের সাথে আমরা কাজ করেছি, হ্যাঁ, এমআইটির ইনোভেশন ল্যাবের সাথে কাজ করেছি। তো এরকম ইন্ডিয়ান ইউনিভার্সিটির সাথে তো অফকোর্স কাজ করছি আমি যেহেতু ওখানে ছিলাম। আরও অনেক ইউনিভার্সিটিগুলো আছে যে যারা তাদের একাডেমিক ইয়েতে আমাদের সাথে কোলাবোরেট করে। দ্যাটস রিয়েলি গুড। এটা অনেক একটা ভালো কাজ করে যাচ্ছেন আপনি। তো আমাদের আসলে বেশি সময় নাই, কিন্তু যাওয়ার আগে আমি কিছু আপনার ব্যক্তিগত সম্পর্কে, আপনি মাহবুব ভাই হিসাবে জানতে চাই, মাসুম মাহবুব ভাই হিসাবে জানতে চাই যে আপনার বড় হওয়া বাংলাদেশে কোথায়? আমি আসলে এটা একটু জটিল প্রশ্ন। আমার আব্বা তো সরকারি চাকরিতে ছিলেন, উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। তো ওনার তো বিভিন্ন জায়গাতে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ। তো ওনার যখন পোস্টিং ছিল কিশোরগঞ্জে, ওখানে আমার জন্ম। তো তারপর উনি যেখানে আপনার পোস্টিং হয়েছে সেখানে আমরা গিয়েছি। তারপর উনি নেত্রকোনায় কাজ করেছেন, ময়মনসিংহে কাজ করেছেন, গাইবান্ধাতে কাজ করেছেন, বগুড়াতে, সো চিটাগং হিল ট্র্যাক্টে। তো আমরাও স্কুল ওরকমভাবেই হয়েছে। তো ক্লাস 9-এ যখন আমি পড়ি, আমি যখন ক্লাস 8-এ শেষ করি হচ্ছে খাগড়াছড়িতে, 9-এ এসে আমি ভর্তি পরীক্ষা দিই হচ্ছে ঢাকায় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। তো তখন ঢাকায় আসা আর কি, হ্যাঁ। তারপরে তো স্কুল, কলেজ, ঢাকা কলেজে, তো তারপর ইউনিভার্সিটি।
এরপরে আপনার ঢাকাতেই থাকা আর কি। ঢাকাতে তো আমার আব্বা 2008-এ তো রিটায়ার করেছেন। তো আমার আব্বা আম্মা এখনও ঢাকায় থাকেন। আমার ছোট ভাই বোনরাও ঢাকায় থাকেন। আমার ওয়াইফ আর আমার 3 বাচ্চা। তো আমার যখন 2 মেয়ে যখন ছোট, তখন আমরা 2010-এ আমেরিকায় মুভ করি। ওইখানে কি আপনি কি চাকরি প্রথম শুরু করেছিলেন? আমি প্রথমে গিয়েই আসলে প্ল্যান করেছি যে আমি মাস্টার্স করব, আমাকে এখানে একটা ডিগ্রি লাগবে। হ্যাঁ, প্রথমে গিয়েই তো এই জন্য যখন আমি অ্যাপ্লাই করলাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে, তখন ইন্ডিয়ানা ইউনিভার্সিটির নন প্রফিট ম্যানেজমেন্ট ওয়াজ লাইক র্যাঙ্কিংয়ে ছিল নাম্বার 2nd ইন দ্য অল ওভার ইউএস। তো তখন আমি চিন্তা করলাম যে অ্যাপ্লাই করব, কিন্তু ওইটা ছিল আরও 8-9 মাস পরে। আমার সামারে ওই সময় গেলাম, তো গিয়ে তো আমার নেক্সট ইয়ারে শুরু করতে হবে। তো তখন আমি 5 মাস আমি নিউ ইয়র্কে ছিলাম। নিউ ইয়র্কে আমার এক পরিচিত একটা অফিস ছিল, ওরা বললো যে তাহলে তুমি আমাদেরকে একটু হেল্প করো ইন কমিউনিকেশনস। তো ওখানে আমি ওই 4-5 মাস কাজ করেছিলাম। তো তারপর যখন আমার ক্লাসের টাইম শুরু হয়ে গেল, তখন আমরা ইন্ডিয়ানাতে মুভ করি। তো ইন্ডিয়ানাতে মুভ করার একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আমার ইন লজরা ওখানে থাকতো। আমার শাশুড়ি, আমার ব্রাদার ইন ল, দে আর বেসড ইন ইন্ডিয়ানা। তো ওই সাপোর্টটা পেয়েছেন? হ্যাঁ, ওইটা একটা বড় সাপোর্ট ছিল। হ্যাঁ, আমার বাচ্চারা ছোট ছিল, স্কুলে যাওয়া, হ্যাঁ, আমার ক্লাস প্রতিদিন, তো সব মিলে দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি লাইক ক্রুশিয়াল সাপোর্ট। হ্যাঁ, অবশ্যই। আপনাদের সংগঠনের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, কোনো ডোনার বা কেউ ইচ্ছা যে আপনাদের ভলান্টিয়ার হওয়ার, তাহলে কীভাবে যোগাযোগ করতে পারে? আমাদের ওয়েবসাইট সার্চ করলে humanconcernUSA.org, এখানে কন্ট্যাক্ট আসের মধ্যে আছে ভলান্টিয়ার ক্লিক করলে দেখেন ফিল আউট, এবং আমাদের টিম উইল কন্ট্যাক্ট। হ্যাঁ, তারা ইমিডিয়েটলি একটা করতে পারবে, তাদের কি ইন্টারেস্ট আছে, তারা কি করতে চায়। দেয়ার আর এ ভেরি স্মল ফর্ম টু ফিল আউট। এছাড়া লাইক ইফ দে ওয়ান্ট টু ডোনেট, লাইক উই হ্যাভ এ ডোনেট, আই মিন ইটস সিমিলার টু এনি চ্যারিটি লাইক। হ্যাঁ, আর এখানে আমরা কিছু গ্রাউন্ড ইভেন্ট লন্ডনে শুরু করব, যেটা আপনাকে বললাম যে নভেম্বরের 15, 16, 17 উই হ্যাভ সাম ইভেন্টস, গ্রাউন্ড ইভেন্ট ইন লন্ডন। আচ্ছা। তো ওই সময়টাতে আমি থাকবো না আনফর্চুনেটলি, বাট মাই কলিগস উড বি হিয়ার। হ্যাঁ, তারা এটা কি ধরনের ওয়ার্ক থাকতে পারে? গ্রাউন্ড ইভেন্ট যে করবেন, এটা হচ্ছে ফান্ড রেজিং ইভেন্ট। এটা ফান্ড রেজিং ইভেন্ট আমরা যেহেতু শুরু করছি এখানে, কাইন্ড অফ এ ইনোগারাল ফর্মাল লঞ্চিং ইভেন্ট ইন ইউকে, সেটা আমরা করছি। তো আর লাইক পিপল ক্যান অলওয়েজ গো টু দ্য ওয়েবসাইট, লাইক হিউম্যান কনসার্নের ইনস্টাগ্রাম পেজ আছে, লাইক ইন সোশ্যাল মিডিয়া এভরিওয়্যার. So they can actually, if not for donate, if they want to know more about our organization and the work that we do, definitely they can visit our website humanconcernUSA.org. আমাদের সময় প্রায় শেষ, কিন্তু যাওয়ার আগে আমি বলবো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু যদি আপনি বলতেন। ধন্যবাদ। না অবশ্যই একটা কথা আমি যেটা বলতে চাই, সেটা হলো যে ধরেন আমরা যেটা দেখছি যে এই আমরা যে যাদেরকে নিয়ে কাজ করি, যে রিফিউজি এবং ইন্টারনালি ডিসপ্লেস পপুলেশন, হ্যাঁ, বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অন্য জায়গায়, আমি অ্যাজ এ বাংলাদেশি প্রবাসী হিসেবে বাংলাদেশটাকে যদি ফোকাস করি, সেটা হচ্ছে যে এই আমাদের প্রতি বছর 72,000 করে নতুন বাচ্চা জন্ম হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। হ্যাঁ, এটা দিন দিন কিন্তু বাংলাদেশের জন্য একটা অনেক বড় বার্ডেন হচ্ছে। তো এই বার্ডেনটা বাংলাদেশ সরকারের একার পক্ষে এটা সমাধান করা সম্ভব না। তো প্রবাসীরা যদি জনমত তৈরি করতে পারে বাংলাদেশের ভেতরে, না প্রবাসে, তাদের যারা ইলেক্টেড অফিসিয়ালস আছে, ইফ দে ক্যান পুট প্রেশার অন দ্যাম, লাইক স্পেশালি আপনার ইংল্যান্ড এবং আমেরিকায়। আমি যখন বাংলাদেশি কমিউনিটির সাথে মিট করি ইন ইংল্যান্ড, ইন ক্যানাডায়, আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে টক টু ইউর MP, talk to your congressman, your local representative, that like this is something we want you to speak about. হ্যাঁ, এই জনমতটা সবচেয়ে বেশি হেল্প করতে পারে বাংলাদেশকে। হ্যাঁ,
তো এইটাই আমি আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন, হ্যাঁ, এই লন্ডন প্রবাসী যারা আছে এখানে, তো প্রবাসীরা আরও অনেক বেশি সংগঠিত, আরও অনেক বেশি স্ট্রং। তো তারা যে ভূমিকাটা রাখতে পারবে, দ্যাট উইল ক্রিয়েট প্রেশার অন দ্য গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট তখন, কারণ এটা আসলে যদি সম্মিলিতভাবে উন্নত দেশগুলো যদি আপনার মিয়ানমারের উপর চাপ সৃষ্টি না করে, তাইলে এই ব্যাপক জনগোষ্ঠী যেটার ভার আর বাংলাদেশ বেশি দিন নিতে পারবে না। হ্যাঁ, আই ওয়ার্ক উইথ দ্য রোহিঙ্গা ক্রাইসিস ফ্রম দ্য ভেরি বিগিনিং, ডে ওয়ান। হ্যাঁ, তখন থেকে আই রিয়েলাইজ, এটা আমার রিয়েলাইজেশন, যে আসলে একটা পর্যায়ে বাংলাদেশ উড বি ইন রিয়েল ট্রাবল যদি আমরা আসলে এইভাবে হেল্প না করতে পারি। শুধু আপনার চিন্তা না, এরকম আমি, আমার বোন, আমরা মাঝে মধ্যে ডিসকাস করেছি আগে, যখন বাংলাদেশে রোহিঙ্গারে নেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয়েছে, ইটস নাইস, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে তাদের মধ্যে, তারা তো বাড়তে থাকবে, তো এদের কি হবে? এরা কি বাংলাদেশি নাগরিকত্ব পাবে, না বাংলাদেশের যে ফ্যাসিলিটিসগুলো তাদেরকে দিতে হবে? কারণ আস্তে আস্তে তারা বাংলাদেশি একটা পরিচয় পেয়ে যাচ্ছে। তো এখানে আরও অন্যান্য সমস্যা হতে পারে। তো এইগুলো নিয়ে আসলেই সবাই মিলে একটা, যেটা আপনি বলছেন যে জনমত সৃষ্টি করতে হবে, সৃষ্টি করলে তাহলে এইটা ভবিষ্যতে হয়তো আমরা যারা বিদেশে থাকি আমরাই হয়তো ক্রিয়েট করতে পারি এই জনমতটা। আর এটা নিয়ে কাজ করা আসলেই মনে হয় আমাদের উচিত, সবাই একসাথে মিলেমিশে। ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য, আপনার সময় দেওয়ার জন্য, আর আপনাকে অনেক সাধুবাদ জানাই আপনার এত ভালো নোবেল একটা কাজের জন্য। আপনাকে ধন্যবাদ, LDTV 24-কেও ধন্যবাদ, এবং LDTVর দর্শক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। শ্রোতা বন্ধুরা, আজকের এইটুকুই ছিল আয়োজন। আগামী পর্বে নতুন কোনো গেস্ট নিয়ে আমি হাফসা ইসলাম চলে আসবো চিটচ্যাট শোতে। LB24 সাথে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 10 pounds. FRJ Travels, বিশ্বস্ততার প্রতীক। 85 Bardet Road, Myland, London E3 4JN। সোনালী সুপারমার্কেট, আমার প্রিয় সুপারমার্কেট। সোনালী সুপারমার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম।